হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো গোপাল ভাঁড় কার্টুনের যে মন্ত্রীকে দেখতে পাওয়া যায় তার ইতিহাস সম্বন্ধে। গোপাল ভাঁড় কার্টুনে মন্ত্রীর চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নদিয়ার রাজা এবং কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের বংশধর। কৃষ্ণনগরেই তার জন্ম। পিতা রঘুরাম রায় রক্ষণশীল হিন্দু রাজা। বাংলা, সংস্কৃত, ফার্সি ভাষায় সম্পূর্ণ দক্ষ ছিলেন। সঙ্গীত ও অস্ত্রবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন একজন কূটকৌশলী ব্যক্তি। তার শাসনকালে বাংলায় ইংরেজ শাসন কায়েম হয় এবং মুসলমান রাজত্বের অবসান ঘটে। এ রাজনৈতিক পট পরিবর্তনে তিনি ইংরেজদের সঙ্গে মিত্রতা করেন এবং ক্লাইভের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতন করেন। ইংরেজদের সঙ্গে সংঘর্ষের সময় নবাব মীর কাসিম তাকে বন্দী করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ইংরেজদের সহায়তায় তিনি মুক্তিলাভ করেন। ইংরেজদের প্রতি পক্ষপাতিত্বের পুরস্কার স্বরূপ তিনি ইংরেজ কর্তৃক মহারাজা উপাধিতে ভূষিত হন। তদুপরি ক্লাইভের নিকট থেকে উপটোকন হিসাবে পান 5টি কামান। সে সময়ে বাংলায় যে বর্গীয় আক্রমণ হতো তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার রাজধানী শিবনিবাস নামক স্থানে স্থানান্তরিত করেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় অন্যতম বিখ্যাত কবি ভরতচন্দ্র ছিলেন তার রাজসভাকবি। এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন, পণ্ডিত বানেশ্বর বিদ্যালঙ্কার, কৃষ্ণানন্দ বাচস্পতি, জগন্নাথ তর্ক পঞ্চানন, হরিরাম তর্ক সিদ্ধান্ত প্রমুখ তার রাজসভা অলঙ্কৃত করেন। হাস্যরসিক গোপাল ভাঁড় ছিলেন তার দরবারের প্রখ্যাত বিদূষক। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে 18 শতকের মধ্যভাগে ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। কথিত আছে দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ অনুযায়ী তিনি ভারতচন্দ্রকে দিয়ে দেবীর মাহাত্ম্য সূচক এ কাব্য রচনা করান। কাব্যটি 3 খণ্ডে বিভক্ত। তৃতীয় খণ্ডের নাম মানসিং। এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস, মানসিং কর্তৃক প্রতাপাদিত্যকে পরাজিত করার কাহিনী এবং অন্নদার মহিমা বর্ণিত হয়েছে। নবদ্বীপ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সংস্কৃত চর্চা বিষয়ে খুবই উৎসাহী ছিলেন এবং এজন্য প্রচুর অর্থও ব্যয় করেন। নদিয়ার বাইরে সুদূর বিক্রমপুর ও বাকলার পণ্ডিতগণও তার অর্থানুকূল্য ভোগ করতেন। তিনি নদিয়ায় সংস্কৃত বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য নদিয়ায় আগত বিদেশি ছাত্রদের জন্য তিনি মাসে 200 টাকা মাসোহারা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার স্ত্রী রানী ভবানীও সে যুগে বাংলাদেশে সংস্কৃত চর্চার পৃষ্ঠপোষকতা করেন। কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তখন বাংলায় সঙ্গীতেরও যথেষ্ট বিকাশ ঘটেছিল। 18 শতকের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হলে মুঘল দরবার রাজপুরুষ ও দরবার ঘনিষ্ঠ ধনাঢ্য ব্যক্তিদের আশ্রিত সঙ্গীতজ্ঞরা ভাগ্য সমন্বয়ে ভারতের নানা স্থানে ছড়িয়ে পড়েন। তাদেরই কয়েকজন কৃষ্ণচন্দ্রের রাজসভায় স্থান লাভ করেন। রামপ্রসাদ সেনকে তিনি প্রথমে মাসোহারা ও পরে জমি দান করেন। শ্যামা সঙ্গীত চর্চায় সহায়তা করেন। ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্রের রাজসভার যে বিবরণ দিয়েছেন তা থেকে সেখানকার উচ্চ সঙ্গীতিক পরিবেশের কথা জানা যায়। কৃষ্ণচন্দ্র বহু জনহিতকর কাজও করেছেন। 1762 সালে নদিয়া জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন এবং বাংলায় তিনি প্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। তার উৎসাহ উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে গিয়ে মৃৎশিল্পের
প্রভূত উন্নতি ও প্রসার ঘটান। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।